তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। তবে হ্যাঁ, বহু দেশে আছে গণহত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য, চোখের সামনে চাক্ষুষ সত্য, তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মামলা দায়ের করবো, এটা আমাদের ইচ্ছা নেই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আসিফ নজরুল সাহেব যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে, তাহলে আহ্বান জানাবো আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাজনীতি থেকে নিষিদ্ধ হোক আওয়ামী লীগ, এটা চায় না জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর শফিকুর তিনি চান না যে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক। তিনি আজকে একটি বক্তব্যের মাঝে বলেছে, আওয়ামী লীগের দলের মধ্যে সংস্কার করে, পরিবর্তন করে, নতুন নেতৃত্বে যদি আওয়ামী লীগ আসে, তাদের বিহেভিয়ার, আচরণ, তাদের চরিত্র পরিবর্তন করে, তাহলে তারা রাজনীতিতে ফিরতে পারে। আমরা সকলেই চাই যে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, তবে তারা পরিষ্কারভাবে দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করুক। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। কেন তিনি হঠাৎ করে একথা বললেন, কেন তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা তার মুখ থেকে শুনি, তারপরে কথা বলি। হিসাব করছিল, কারণ এই সরকারের এখনো 1 মাস হয়নি। তারা 1টা মাস পার করুক, আমরা একটু দেখি তারা কি করেন। আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে, বিভিন্ন দল মিলে, সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে, প্রত্যাশার আলোকে কতটুকু চলে। তবে এটা বুঝতে পারছেন যে 15.5 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই, কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো। এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি, তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার খর্ব হবে। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ, সকল শ্রেণী পেশা এবং ধর্ম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল। এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি। আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি। এর কারণ কি? এর কারণ সবাই সচেতন ছিল। এর কারণে আমাদের দলের কর্মীরা, মাদ্রাসার ছাত্ররা, বিরোধী দল বিএনপির লোকেরা, এইরকম আরো যারা দেশপ্রেমিক শক্তি আছে, সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই। তারপরেও শান্তি বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, ষড়যন্ত্র হয়তো বা থামবে না, কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক, ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই, এখন জাগিয়ে আছে। সংবিধান পরিবর্তনের বিষয়টা, সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই। আমরা যারা এখন বিরোধী দলে আছি, আমরা 15.5 বছর ধরে বলতে আসছি এই আইন ব্ল্যাক, এই কালো আইন, কালো কানুন, এটা বদলাতে হবে। এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে, এগুলো বদলাতে চায় না। আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়। যা দরকার, যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক। ইসলামের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে কি? আমরা 2 জায়গায় মেসেজ দিয়েছি, বা 3 জায়গায় বলতে পারেন। আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে, এটাকে আমরা অপকর্ম বলবো।
10 জন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হ্যারাস করার জন্য আসামি করা হয়, পুরাটাই দোষী আমরা বলেছি এই কাজ কেউ করবে না। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল, কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামি বানাবো। যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে। আবার হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি, শিক্ষার জন্য যথেষ্ট মনে করি। এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করবো না, ঢালাও আসামিও বানাবো না। অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলা চেক করে মামলাগুলা নেয়। আমরা বলবো না, আপনারাই চেক করে মামলাগুলা দেন। থানা কেন চেক করবে? আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন। এটা সঠিক নয়, যেটা সঠিক সেইটাকে রাখেন, তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি। আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো বেঁচতে যাবে। ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে, তাকেও আসামি বানানো হয়েছে, এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে। আমরা ওইটা চাই না। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। তবে হ্যাঁ, বহু দেশে আছে গণহত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য, চোখের সামনে চাক্ষুষ সত্য, তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে, এটা আজকেই বললে হবে না। আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা স্রেফ কাজমূলক ছিল, এটা সবাই বুঝেছেন, আপনারাও বুঝেছেন, কেউ বুঝে নাই এমন নাই, যারা করেছেন তারাও বুঝেছেন। 14 দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে, আপনি বলেন এটা কোথাও আছে আইনি? এই এখতিয়ার কেউ দিয়েছে তাদেরকে? আমি বলতে পারবো যে আজকে জাসদ নিষিদ্ধ, এই বলার অধিকার আমার আছে? এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায়। তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই। আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়ে যাই তা আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। এই আন্দোলনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের, এটি রাষ্ট্রের দুশ্মনেরা করেছে, যারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল। এইটাকে একটি উচ্ছৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের বুকে অপমানিত করতেছিল, এটি তাদের কাজ, সেই দুর্বৃত্তদের কাজ। আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাই, জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল থরো ইনকোয়ারি হোক, কারা পারপিটেটর, কারা দুষ্কৃতিকারী, কারা অপরাধী বের হয়ে আসুক। সেই ব্যক্তি আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি। কোনো দুষ্কৃতিকারী যেন আড়াল হয়ে যেতে না পারে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে। আমরা সেই দাবি আবারও জোরালো ভাষায় উত্থাপন করছি। সম্মানিত বন্ধুগণ, বেদনার সাথেই বলতে হয়, এই সরকার ক্ষমতায় এসেছিল 2009 সালের 10 জানুয়ারি। সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। পরবর্তী মাসের 26 এবং 27 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হল। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো। ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো। এরপরেই সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। একটা সরকার, একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে। সেখানে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা সর্বনাশ করার পরে কে সেদিন আধা ঘন্টা পর্যন্ত এই লাইট অফ করে রেখেছিল? কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল? জাতি অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে। এক দিলে দুই বাকি সর্বনাশ। বিডিআরকে সর্বনাশ করা হয়েছে, তার নাম, ড্রেস, লোগো সব পরিবর্তন হয়ে গিয়েছে, তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আগে তাদের এখানে রাইফেলের লোগো ঝুলতো, এখন চকিদারের লোগো ঝুলে। আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস,
এখন দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ সীমান্তের চৌকিদার, তাদেরকে এক ধাপ নিচে নামিয়ে আনা হয়েছে। 15,000 বিডিআর সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে। অথচ আমি নিজে তার সাক্ষী, জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দী করে নেওয়া হয়েছিল, আমি সেই খুনিদের 2-1জনকে দেখতে পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা বুকে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব। আপনাদের এই পাশের জেলার একজন, আমি নাম বলবো না, বিডিআর সদস্য, সে বলেছিল, স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম। আওয়ামী লীগ নেতা তুরাবের সমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় 22টা মিটিং করেছি, এবং সেই মিটিংয়ের ফসল ছিল পিলখানার এই অভ্যুত্থান, এই গণহত্যা। প্রধানমন্ত্রী জামাই আজরে হত্যাকারীদের সাথে বসলেন, রাষ্ট্রীয় অতিথি ভবনে ডায়লগ করলেন, উন্নত মানের খাবার পরিবেশন করলেন। তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা এই খুনিদের সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন, তিনি জবাব দিলেন, সেই সময় আমি সব কিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে আমি বলতে পারবো না। এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল। কারা কখন ঢুকলো কারা কখন বের হলো তার রেকর্ড কি সেখানে নেই? সম্মানিত বন্ধুগণ, সব কিছু রহস্য করা। সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো, সরকার তাতে হস্তক্ষেপ করলো। 3 দফা আমরা শুনেছি ওইটাতে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে, তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় নাই। ডাল মে কুচ কেলা হ্যায়, যদি ফাঁসির রশি আমার গলে ঝুলে যায়, এই ভয়ে সব কিছুকে চিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছিল। কেন তাদের উপরে আঘাতটা এসেছিল এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপোষ করবে না। সুতরাং তাদেরকে আপোষকামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল। সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে 96-2001 কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল। বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে। জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাত্রে তারা কেন ক্রস করেছিলেন? তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসাবেই দেখতে চাই, এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন আমরা এটা করব? আমরা তাদের সাথে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ সহ অবস্থান চাই। তারা অতীতে যা করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক, এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কার উপরে আসলো? 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 3 জনকে গ্রেফতার করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হায় রে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হাস্যস্কর। এরপরেই এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন ইস্টার্ন সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লাকে। আল্লাহ তাদের সকলের শাহাদাত কবুল করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর করে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট অপারেশন করছে এক শিশু, সে একটু চপল এবং চঞ্চল। একসময় আমাকে বলতেছে, চাচা যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন।
তা আমি তার দুষ্টামিটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল, চঞ্চল এবং দুষ্টা প্রকৃতির। তা আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম, তখন তার মাথা যখন কাটতে যাব, বললাম যে চাচা এই কাটছি, ক্যাচ। ও মা গো বলে চিৎকার দিছে যেন গোরের স্বাদ উড়ে যাবে। আমি বললাম তোমার কি হয়েছে? কয়ে যে আপনি আমার অমুক জায়গা কাটছেন আর আমি কাটবো না একটু। আমি বললাম চাচা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা আর কখন চিৎকার দেয়। যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পর কার সরকার ছিল? সেদিন আপনারা মামলা করেননি কেন? অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা খুঁজে পেলেন না, ব্যান্ডেজ কাটার সময় টের হয়েছে আপনাদের। আপনাদের উদ্দেশ্য বিচার করা নয়, আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। বন্ধুরা, জানেন না আপনারা ইসলামের আদর্শ মানুষ খুন করে ধ্বংস করা যায় না। আপনি একজন খুশ করবেন, তার জায়গায় আল্লাহ 10 জন তৈরি করে দেবেন। আপনারা বড় কষ্ট দিয়েছেন 15.5 বছর আমাদেরকে জেলে নিয়েছেন, আমাদেরকে রিমান্ডে নিয়েছেন, আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন। এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো 2 পা নাই, কারো 1 পা নাই, কারো 2 হাত নাই, কারো 1 হাত নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকিয়ে আপনারা তার 2টা চোখ খুলে ফেলেছেন। আপনারাও তো মানুষ, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে। এ সমস্ত পাশবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠল না? এর চাইতেও বিষাক্ত ছিল তরতাজা মানুষগুলোকে ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে ফেলেছিলেন, গুম করেছিলেন, আয়না করে ঢুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এমন এক ঘর যেখানে কোনো জ্বালানা নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, এ রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও, কলিমা পড়ো, গোসল করে নাও, আরো কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছেন। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নাই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করেছে। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডমাদার বানিয়েছে, আমরা বানিয়ে নিই। এমন শাসন করলেন, বললেন যে আমরা উন্নয়নের রাজপথে উঠাই দিয়েছি দেশটাকে, বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করে। এত সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো কেন? অনেকে বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার খাতির ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি করি না। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দ তো পালিয়ে যাননি। পালাতে গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে বাদাড়ে, ঝোপে ঝাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়েননি। তারা নিজ নিজ কর্মস্থলে, বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন আমি এক আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকা এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো
আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসব। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় এসেছেন। তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন, আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না, ইতিহাস পরিবর্তন হয়। মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলবে। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলুকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিতে দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ও তুজিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপায় দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়। আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরে রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাই দেবো, ওরে হিন্দুস্তানে পাঠাই দেবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারি তাইলে আমাজন জঙ্গলে পাঠাই দেবো। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আসিফ নজরুল স্যার যদি অজ্ঞাত সারে উনার সেই বক্তব্যটি দিয়ে থাকে, তাহলে আহ্বান জানাবো, আপনি আজকে এই লাইভ দেখার পরে আপনি দয়া করে আপনার সেই বক্তব্য প্রত্যাহার করুন। দেখুন, উপদেষ্টারা আসলে কি চায় বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি চায়, সেটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদেশের ছাত্র জনতা কি চায় বা জনগণ কি চায়। দ্যাট ইজ দ্য ম্যাটার। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি আসলে কোনো ধারাবাহিক সরকার নয়, কিংবা কোনো গতানুগতিক সরকার নয়, যে কোনো একটি সিস্টেমের মাধ্যমে কিংবা কোনো একটি নির্বাচনের মাধ্যমে কিংবা কোনো একটি প্রেক্ষাপটে তারা ক্ষমতার চেয়ারে বসছে। বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে ছাত্র জনতার রক্ত, জীবন এবং শহীদের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি বা এই সরকারটি ফর্ম করেছি, গঠন করেছি। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কি চাই, সেটার চাইতে আরো হাজার লাখ গুণ বেশি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে চেয়ারে বসিয়েছে তারা কি চাই এবং সেই আলোকে তারা কাজ করছে কিনা। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, বেশ কয়েকজন অ্যাডভাইজার তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের মতামত দিচ্ছেন, এটি নিয়ে আমরা বেশ আতঙ্কিত, শঙ্কিত এবং আসলে বলতে পারেন এক প্রকারের আমরা সন্দিহান তাদের নিয়ে। এদেশের মানুষ যে একটি বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন করেছে, আসলে এই স্বাধীনতার উদ্দেশ্যটা কি, এই স্বাধীনতার লক্ষ্যটা কি, সেটাই যদি তারা ধারণ করতে না পারে, বুঝতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই অ্যাডভাইজারদের ভিতরে অন্য কোনো এজেন্ডা রয়েছে কিংবা তারা অন্য কোনো প্ল্যান বাস্তবায়নে কাজ করছেন খুব সূক্ষ্মভাবে। এটি আমরা বলতে বাধ্য হচ্ছি আজকে দেখেন, আমাদের এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। তিনি কি বললেন, যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে পারে বা আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করার শান্তিপূর্ণভাবে এরকম একটা আহ্বান জানালেন। এরপরে আমরা কিন্তু বুঝলাম যে তার মতলব আসলে সুমতলব না, এটা কুমতলব। তারপরে ছাত্র জনতা তীব্র প্রতিবাদ করলেন, অবশেষে তাকে সেই দপ্তর থেকে সরিয়ে আরেকটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো। এরপরে আসিফ, আপনি কি মনে করেন ওই মন্তব্যের কারণে আসলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? কারণ এ নিয়েও আমি নিজে সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিজে বলেছি যে আমাদের তার আগের দিন মিটিং ছিল, ওই বক্তব্যের পরের দিন আমরা মিটিং এ বললাম যে স্যার, ওনাকে আপনি দায়িত্ব থেকে না সরিয়ে দিলে ছাত্র জনতা কিন্তু তার বিরুদ্ধে রাজপথে নামবে এবং প্রচন্ড একটা ক্ষোভের মধ্যে সবাই রয়েছে, অনতি বিলম্বে তাকে তার দায়িত্ব থেকে সরাতে হবে। তো যাই হোক, আমরা তার চ্যুতি চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয় নাই। তবে তার যে স্বরাষ্ট্র দপ্তর ছিল সেখান থেকে সরিয়ে তাকে আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টি সামনে আসছে যে আমাদের আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার, আমাদের সবার প্রিয়, সবার আস্থাভাজন, ছাত্রদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়ভাজন শিক্ষক তিনি ছিলেন। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, আসিফ নজরুল স্যার সাম্প্রতিক সময়ে যে বক্তব্যটি দিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তিনি, ভালো কথা। এরপরে তিনি বললেন যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে, তাদের এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক অবদান, ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, আসিফ নজরুল স্যার আসলে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন
আসলে তিনি কি জানেন না? তিনি তো জানেন। তার প্রথম যে বাক্যটি, প্রথম যে বক্তব্যটি, এটার সাথে আমি শতভাগ একমত যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরাও না, আমিও না। যে নির্বাহী আদেশে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, এটা আমরা কেউ চাই না এবং এটা হতেও পারে না, এটা আইন সিদ্ধও না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, এই বক্তব্য দেওয়ার আগে আসিফ নজরুল স্যারকে কিংবা এই অ্যাডভাইজারকে কিংবা এই সরকারকে নির্ধারণ করতে হবে যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল কিনা, কিংবা আওয়ামী লীগ রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে কিনা। আমাদের পরিষ্কার বক্তব্য, ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য, যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট সংগঠন, একটা অভিশপ্ত সংগঠন, একটা খুনি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। তাহলে আসিফ নজরুল, যিনি ক্ষমতায় আসার আগে যখন তিনি শিক্ষকতা করতেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না, এটা একটা ফ্যাসিবাদী সংগঠনে পরিণত হয়েছে। এরকম আসিফ নজরুল স্যারের অসংখ্য বক্তব্য পাবেন। তাহলে তিনি চেয়ারে বসে হঠাৎ করে কেন স্ববিরোধী একটা অবস্থান নিলেন? আই ডোন্ট নো। যে আসিফ নজরুল স্যার নিজেই বলেছেন এর আগে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের চরিত্র থেকে বেরিয়েছে, মানে রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, চরিত্র, বৈশিষ্ট্য থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার ছিটে ফোটাও নেই। এরকম অসংখ্য বক্তব্য তার পাবেন। তাহলে তিনি ক্ষমতার চেয়ারে বসে কেন আওয়ামী লীগকে রাজনৈতিক দলের একটা, মানে আপনি কি বলে ওটাকে, সার্টিফিকেট দিলেন? ওয়াই? কেন? আমরা জানতে চাই আসিফ নজরুলের কাছে যে তিনি কেন আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন। আওয়ামী লীগ কি কোনোভাবেই রাজনৈতিক দলের ক্যাটাগরিতে এই মুহূর্তে পড়ে না। যাদের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে রয়েছে, হাজার হাজার মানুষের এখানে একটা প্রশ্ন আছে, ফারুক হাসান, মানে আওয়ামী লীগের সবাই প্রায় 3-4 কোটি যদি ধরি যা, তাহলে তাদের দাবি মতো যদি 30% বাদই দিন, বাংলাদেশের জনগণের বা ভোটারদের অন্তত পক্ষে 20% যদি তাদের সমর্থন ধরি, 20% আসলে অপরাধ করেনি। 20% ধরলে প্রায় 2 কোটি আছে এখানে। আওয়ামী লীগের 20% নয়, বিগত দুটো নির্বাচন যদি আপনি অনুসন্ধান করেন, অ্যানালিসিস করেন, আপনি মানে নিজেও জানেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 5 ভাগের বেশি মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, এবং যে 5% গেছে তার মধ্যে 3%ই হচ্ছে আপনার জোরপূর্বক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেখানে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জেনুইন যদি আপনি জনসমর্থন চিন্তা করেন, এই মুহূর্তে 2 or 3% বা লেস দেন 5% উপরে আওয়ামী লীগের জনসমর্থন কোনোভাবেই আপনি পাবেন না, কোনোভাবেই। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি, প্রয়োজনে আপনি এই সরকারকে আহ্বান জানাতে পারেন গণভোটের মাধ্যমে সেই তথ্য আমরা পেয়ে যাবো যে আসলে এই সরকারের জনসমর্থন কতটুকু ছিল, মানে সাবেক যে সরকারটি ছিল তাদের 5% বেশি নেই। কিন্তু মিডিয়াতে যেগুলো মানে বলা হয়েছে বা নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে, এগুলো তো আসলে গণভবনের তথ্য। আপনারা সবাই জানেন যে গণভবন থেকে শেখ হাসিনা যে প্রেসক্রিপশন দিয়েছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন কমিশন তথা প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মানে ব্রিফিং করেছে, এর বাইরে কিছু না, নাথিং এলস। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে ছাত্র জনতার অ্যাডভাইজার, জনগণের অ্যাডভাইজার। তিনি আওয়ামী লীগের অ্যাডভাইজার নন। তার বক্তব্য, তার কথা, তার কাজ হবে ছাত্র জনতা কি চায়, জনগণ কি চায়। এবং তিনি যে ধরনের মন্তব্যটি করেছেন যে সেটা তার ব্যক্তিগত মত, নো। একজন অ্যাডভাইজার চেয়ারে বসার পরে তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না। তিনি যা বলবেন সেটা সরকারের বক্তব্য, তিনি যা বলবেন সেটা সরকারের স্টেটমেন্ট। সুতরাং তিনি চেয়ারে বসে তার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বক্তব্য ইত্যাদি এ ধরনের বুলি আওড়ানোর কোনো সুযোগ নেই। এখন আমার প্রশ্নটি হচ্ছে এখানে যে আসিফ নজরুল স্যার তথা এই সরকারের যে সকল অ্যাডভাইজার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, তারা আসলে আওয়ামী লীগের ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে জানেন কিনা, বা বিগত 17 বছরে আওয়ামী লীগ কি করেছে এই ইতিহাস তারা জানেন না? কয়েকটা বক্তব্য, ভিডিও দেখে আমার রীতিমতো গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। 2 দিন ধরে একটা ভিডিও আপনাদের সবার সামনে মানে ঘুরে বেড়াচ্ছে যে পুলিশ গুলি করে কয়েকজন ছাত্রকে মেরে পুলিশের ভ্যানে তুলে সেই ভ্যানটাতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ভাই, কয়লা হয়ে গেছে মানে লাশগুলো। এই চিত্রটি দেখার পরেও তারা কিভাবে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বলতে পারে? আসিফ নজরুল জানে না যে বিএনপির কত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জামাত সহ বিরোধী দলের কত নেতাকে মানে গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, তিনি জানেন না? মায়ের কোল থেকে ছেলেকে তুলে এনে রাতে ক্রসফায়ার দেওয়া হয়েছে। স্ত্রীর মানে কাছ থেকে স্বামীকে টেনে এনে গুলি করে হত্যা করা হয়েছে। একটা দুইটা নয়, হাজার হাজার ঘটনা, হাজার কত মানুষ গুম হয়েছে তার হিসাব নেই। এরকম একটা দলকে তিনি কিভাবে রাজনৈতিক দলের সার্টিফিকেট দেন, কিভাবে রাজনৈতিক দলের সনদ দেন? আমার আসলে এখানে বড় একটি সন্দেহ কাজ করছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন জামায়াত ইসলামের আমির শফিকুর তিনি কি বললেন, আপনারা শুনলেন। তিনি বলছেন যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে দীর্ঘদিন পর হলেও স্বৈরাচারী এই শাসকের পতন হয়েছে, স্বৈরাচারী এই শাসনতন্ত্রের প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী পতন আমরা দেখেছি। আওয়ামী লীগ নিঃসন্দেহে বড় একটা রাজনৈতিক দল। জামায়াতের আমির চায় না বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক আওয়ামী লীগের নাম। আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করে, দলের মধ্যে সংস্কার করে, তাদের চরিত্র পাল্টিয়ে তারা যদি রাজনীতি করে তাহলে করুক না, তাদের বাধা কিসের? কিন্তু দেশ ও জাতির জন্য রাজনীতি করা লাগবে।
ব্যক্তি স্বার্থে রাজনীতি করলে রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে যে কাজটি করেছিল, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না রাজনীতিতে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের মধ্যে এতটুকুই পার্থক্য যে তারা ক্ষমতার বরত্ব দেখিয়ে, তারা বল খাটিয়ে জোর করে জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল, আর এরা এখন সুযোগ থাকা সত্ত্বেও নিষিদ্ধ করতে চায় না আওয়ামী লীগকে।